শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীর আগে সুকিয়া স্ট্রিটে ভাঙচুর চালানো হলো তার মূর্তির বেদিতে। অভিযোগে নেপথ্যে রয়েছে তৃণমূল। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মুখোপাধ্যায়ের দুটি মূর্তি বসানো হয়েছিল। কথা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তা উদ্বোধন করা হবে, কিন্তু অভিযোগ তার আগেই গতকাল গভীর রাতে মূর্তি দুটি বেদিতে ভাঙচুর চালানো হয়েছে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মূর্তির ফলক, যদিও মূর্তি দুটি অক্ষত অবস্থায় রয়েছে। সোমবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন অমিত শাহ, এরপরে ভবানীপুর থেকে ইকো পার্কে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির কাজের সূচনা করবেন তিনি। মিলন মেলা প্রাঙ্গণে যোগ দেবেন ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে। সোমবারই কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান, একাধিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ডেডলাইন পান, নোটিশের জবাব কি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 3 দিনের সময় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ নোটিশ দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট থানার তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়, আর নোটিশের উত্তরের জন্য কালীঘাট থানার দেওয়া সেই সময়সীমা গতকালই শেষ হয়েছে। ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে কিভাবে যেতে পারেন নিরাপত্তা রক্ষী? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়, আর সেই অভিযোগ পেয়েই 2রা জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়। কেন গাড়িতে এভাবে ফুটবোর্ডে ঝুলে যাতায়াত? গাড়ির মালিককে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তা জানতে চায় কালীঘাট থানার পুলিশ। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাব আসেনি বলে দাবি পুলিশের। ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে কিভাবে নিরাপত্তা রক্ষীরা যেতে পারেন, এই নিয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। আর যিনি অভিযোগ করেন, অভিযোগকারী রাজীব সরকার, কি বলেছেন শোনাবো। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্ট পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয় পুলিশের তরফে। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয় কালীঘাট থানার তরফে। আর নোটিশের উত্তরের জন্য যে সময় দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু ইতিমধ্যেই শেষ হচ্ছে। গতকাল সেই সময় শেষ হয়ে গিয়েছে, ডেডলাইন পেরিয়ে গিয়েছে। জবাব কি পরে তাহলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এ বিষয়ে জবাব আসেনি। অভিষেক ব্যানার্জিকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে 2 তারিখে, এবং 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে ওনাকে সমস্ত ডিটেলস জানাতে হবে। কে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক কে, গাড়ির কি ডিটেলস, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন, এই সমস্ত ডিটেলস ওনাকে জানাতে হবে। 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয় পুলিশের তরফ থেকে, কালীঘাট থানার নোটিশ, এবং সেই নোটিশের উত্তর কিন্তু এখনো দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়িটিকে, তার চালককে কেন এরকম বিপজ্জনকভাবে নিরাপত্তা রক্ষীরা যাচ্ছিলেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকার, তিনি অভিযোগ দায়ের করেছিলেন। একেবারে 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেই ডেডলাইনও কিন্তু পেরিয়ে গিয়েছে। অভিষেকের উপর যা চলছে, পরপর কেসের পর কেসে, যে কোনো লোক হলে গুড়িয়ে যেত এতদিনে। প্রচণ্ড মনের জোর আছে, তার জন্য প্রত্যেকটা কেসকে ফেস করছে। আমি ফেস এভরিথিং। বহু লোকের সিকিউরিটি করে, বহু নেতার সিকিউরিটি করে, বাঁদিকে হাত বাড়িয়ে থাকে, বহু নেতার করে। তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না। কেস হচ্ছে একমাত্র অভিষেকের নামে কেস হচ্ছে। সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই একাধিক অভিযোগ দায়ের হয়েছে, আর এই নিয়ে এবার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি হয়েছিল, নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়ে? স্বাস্থ্য দপ্তরের কে এবং কারা সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলি ছিল, সেগুলো কোথা থেকে এসেছিল? সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি কে দিল? সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি কি ছিল?
স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে শোনাবো। শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে। আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যা যা যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না। দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এই সেবাশ্রয় বিনামূল্যে চিকিৎসার কথা বলা হলেও যেটা অভিযোগ সামনে আসছে যে সরকারি হাসপাতালে বদলে ঘুরিয়ে বেসরকারি হাসপাতালে রোগীদের ভর্তি করানো হতো, আর তারপর স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে তুলে নেওয়া হতো কোটি কোটি টাকা। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের কোঅর্ডিনেটরের দায়িত্ব সামলানো সরকারি চিকিৎসক। সার্বিক তদন্ত হচ্ছে। এখানে কেউ ব্যবসা করে বেরিয়ে গেছে কিনা সব রকম দেখা হবে। রাজ্য সরকারের তহবিল তছরূপ করেছে কিনা সেটাও আমরা দেখব। স্বাস্থ্য সাথীর বেআইনি উপযোগ করা হয়েছে কিনা সেটাও আমরা দেখব। কোন চিকিৎসক কোন প্রশাসক এর মধ্যে ছিলেন তাদেরকে খুঁজে বার করা হবে। সেবাশ্রয় নিয়ে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ এবার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি দেওয়া হয়েছিল? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়ে দুর্নীতির আশ্রয়, অর্থাৎ একাধিক অভিযোগ সামনে এসেছে। চিকিৎসার সরঞ্জাম এবং কোটি কোটি টাকা সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের তরফে কে এবং কারা সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তা ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলি ছিল সেগুলো কোথা থেকে এসেছিল, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি কি দিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোন লাইসেন্সিং অথরিটি কি ছিল? রেডিয়েশন সেফটি অপারেশনের লাইসেন্স কে দিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা হবে তদন্তে। আর এর আগে 1 জুলাই এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিযোগ পেয়েছেই তদন্ত চলছে। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। কেউ চিকিৎসা পাননি, কারো অভিযোগ আবার ওষুধ খেয়ে উল্টো ফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ তুলেছেন ক্যাম্পে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ। আর এই অবস্থায় সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরো এখানে বেশি মাথা ঘুরছে। বিনামূল্যে চিকিৎসা শিবির, হাজার হাজার গরিব মানুষের ভিড়, ঢাক ঢোল পিটিয়ে প্রচার, অথচ অভিযোগ কোনো চিকিৎসাই হয়নি সেখানে। কারো আবার ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো। সময় যত এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের যেন পাহাড় জমতে শুরু করেছে। বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত গিয়েছিলেন সেবাশ্রয়ে চিকিৎসা করাতে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। পাশাপাশি স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার বাসিন্দা আলপনা মণ্ডল সেবাশ্রয়ে গিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা করেছিলেন, কিন্তু তারপর কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। শুধু চিকিৎসা নিয়েই নয়, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে আশ্রয় নিয়েছিল আর্থিক দুর্নীতিও। 1 জুলাই এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমাদের সিএমএস ছিলেন ভারত মিশ্রের সঙ্গে, ওদের এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন?
উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? এই প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন, যারা চিকিৎসকদের নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন, তিনি হচ্ছেন সাংসদ হতে পারেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, তিনি সরকারি কোনো আধিকারিক হতে পারেন, এদের সবাইকার ভূমিকাগুলিকে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা আমাদের রাজ্যের পুলিশ, সাধারণ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন নেবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আশা আমরা রাখছি। একদিকে তদন্ত করছে পুলিশ, অপরদিকে স্বতঃপ্রণোদিত তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে। জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখা। সন্দীপ সরকার, ঝিরম করঞ্জাই, এবিপি আনন্দ। রাজ্য পুলিশের এসটিএফের হাতে আগেই গ্রেফতার হয়েছেন দেবরাজ চক্রবর্তী এবং এবার তার ঘনিষ্ঠদের তলব করা হলো। সিটের হাজিরা এড়ালেন বিধাননগরের 6 প্রাক্তন কাউন্সিলর। দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 6 প্রাক্তন কাউন্সিলর এবং এক ছায়া সঙ্গীকে নোটিশ দেওয়া হয়। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডল, এছাড়াও প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুই, এদের প্রত্যেককে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মাইকেল নস্কর এবং প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়া, এই 6 প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকেও নোটিশ দেওয়া হয়। তোলাবাজিতে মধ্যস্থতাকারী ছিলেন 3 জন প্রাক্তন কাউন্সিলর, এমনই দাবি করা হয়েছে পুলিশের তরফে। কোথাও প্রমোটিং বা প্রজেক্ট হলে টাকার দাবি করত এই কাউন্সিলররা। টাকা না দিলে প্রজেক্টের কোনো খামতি বের করে পুরসভার নোটিশ ধরানো হতো। প্রকল্পের প্ল্যান বা নকশায় খুঁত আছে বলে মিটিয়ে নেওয়ার কথা বলা হতো। স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হতো প্রমোটাররা। দাবি করা হতো মোটা টাকা। এমনই একাধিক অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। আর টাকা দেওয়ার পরই মিলত কাজ শুরুর ছাড়পত্র, দাবি পুলিশের। হাজিরার জন্য নোটিশ দেওয়া হলেও হাজিরা এড়ালেন বিধাননগরের এই 6 প্রাক্তন কাউন্সিলর। 6 প্রাক্তন কাউন্সিলর এবং এক ছায়া সঙ্গী, দেবরাজ চক্রবর্তীর এক ছায়া সঙ্গী, তাকেও নোটিশ দেওয়া হয়েছে, যদিও কেউই হাজিরা দিলেন না। আর কিভাবে চলতো দেবরাজের দলবলের এই তোলাবাজির অপারেশন? পুলিশ সূত্রে যেটা খবর, কোথাও নতুন প্রমোটিং বা প্রজেক্ট শুরু হলেই হাজির হতো দেবরাজ বাহিনী। দাবি করা হতো মোটা অঙ্কের টাকা। টাকা দিতে না চাইলে প্রজেক্টের নকশায় খুঁত বের করত বিধাননগর পুরসভা। নকশায় খামতি রয়েছে বলে ধরানো হতো সরকারি নোটিশ, বন্ধ করে দেওয়া হতো কাজ। আর বাধ্য হয়ে প্রমোটাররা স্থানীয় কাউন্সিলরের দ্বারস্থ হলে চলতো লাখ লাখ টাকার রফা। টাকা পেলেই ফের মিলত কাজ শুরুর সবুজ সংকেত। অভিযোগকারী প্রমোটার কিশোর হালদার কি বলছেন, কি অভিযোগ করছেন শোনাবো। এরকম নোটিশ ফোটিশ অনেকই আসতো, এসে কাজ বন্ধ হতো, আবার কিছুদিন পরে সেগুলো চালু হয়ে যেত। তা এখানে এই টাকা তুলতো দেবরাজ, এইভাবেই টাকা তুলতো। যে কাউন্সিলর করে আর কি, তাদের মিডিয়ার হিসাবে ব্যবহার করতো। দেবরাজ আমাকে পাঠালো যে তুমি সমরেশের সাথে কথা বলে নাও, ঠিক আছে। ধুমকি, সমরেশ আমাকে ধুমকি দিল, কাজ বন্ধ করে দেবো, তোমার কোন বাবা আছে বাঁচাবে। পুরসভা নোটিশ পাঠাচ্ছে, কিন্তু টাকা দিলে আর পুরসভার তরফ থেকে সেটা কোনো রেসপন্স আসতো না, সেরকম কোনো রেসপন্স আসতো না। কাজ শুরু করা, ফের কাজ শুরু, কাজটা বন্ধ রাখুন। আমি কারণ কি বন্ধ রাখুন দেখছি। কে বলেছিল এটা? ওই দেবরাজের লোকরা আমাকে মনের সঙ্গে কাজ এসে বলছে আমি সেটেলমেন্ট করে দিচ্ছে বলে 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। কোনো অফিস ছিল না, না 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 কোনো হয়েছে দেখিনি। এটা ছিল ওর বাবা যখন কাজ করতো, বাবা মোজাকের কাজ করতো, তখন এটা কাজ করার জন্য রাখতো, কন্ট্রাক্ট নিয়ে কাজ করতো। ওর বাবা না, এখানে কোনো বোর্ড ফোর্ড কোনোদিন দেখিনি। এখানে বসতেন, ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো, পাবলিক আসতো, উপকার করতো, কাজ করতো, সবাই আসতো, কাজ করতো, না করতো না। ও যখন বসতো তখন খুলতো। দেবরাজ বসতেন, অদিতি এখানে সই ফই করে দেবে।
ভোটের থেকে, ভোটের আগে থাকতে, রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে। যখন থেকে ডিক্লেয়ার হয়ে গেছে তখন তো সই চলেন না, না কোম্পানি ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।